আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মুস্তফা ফিরোজ, আমি অন্য একটা ঘটনা নিয়ে একটা আলোচনা করতে চাই। যে জিনিসটা হলো যে আমাদের এখানে অনেক বড় বড় ঘটনা ঘটে, কর্তৃপক্ষ সেটা প্রতিকারের আশ্বাস দেন, এবং আমরা দেখলাম যে হাদির মৃত্যু নিয়ে অনেক কিছু হলো। হাদির কে মানে এটা নিয়ে হইচই হলো, হাদির লাশ নিয়ে হলো, হাদির চিকিৎসা নিয়ে হলো, হাদির কবর কোথায় হবে সেটা নিয়ে হলো। আমি 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 এই মোটামুটি সব জায়গায় এক ধরনের রাজনীতি দেখি আমি। হাদির জানাজায় কত লোক হলো সেটা নিয়ে আলোচনা হলো, এগুলো হলো। কিন্তু মোদ্দা কথাটা কি? মূল কথাটা হলো হাদিকে যে খুন করেছে তাকে গ্রেফতার করা গেল কিনা, তাকে ধরা গেল কিনা, অথবা তার এই খুনের পেছনে আর কে কে আছে সেটা উদ্ধার করা গেল কিনা। যদি সেটা উদ্ধার করা না যায়, তাহলে হাদিকে নিয়ে আমরা দৃশ্যমান যা কিছুই করি না কেন, এই সবই কি অর্থহীন হয়ে যাবে না? তো আপনি কতটুকু আশাবাদী যে হাদির খুনের ব্যাপার রহস্যটা উন্মোচনে সরকার করতে পারবে কি পারবে না, অথবা করতে চাইবে কি চাইবে না? আপনার কি মনে হয়? আমি একেবারে হাল ছেড়ে দিচ্ছি না, আশাবাদী। কিন্তু আহ এইটার উপরে আর একটু মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল কিছু অনভিপ্রেত বা ইচ্ছাকৃত কিছু ঘটনার কারণে। হাদির হত্যাকারীরা আসলে আহ মানে হাদি ধরেন একটা ঘটনার সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে, কিন্তু হাদি এমন কোনো এখন হয়তো বড় ফিগার মনে হবে লক্ষ লক্ষ মানুষের জানাজার দেখে, কিন্তু হাদি কিন্তু ওই মাত্রার কোনো না, মানে বিশাল ব্যাপার ছিল না, কিন্তু বিশাল ব্যাপারটা তৈরি করা হয়েছে। এখন মনোযোগটা দেওয়া হয়েছে, সবাই উদ্বিগ্ন ছিল এবং সেই দিকেই নজরটাই থাকা দরকার ছিল। কিন্তু মাঝখানে সরকারকেও জন্য রিলিফ দেওয়া হলো অন্য একটা ঘটনা ঘটাতে, ওই দিক নিয়ে সরকার ব্যস্ত হয়ে গেল, আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম। বিষয়টা হয়ে গেল এখন ওই যে দানবীয় তাণ্ডব, ওই দীপুচন্দ্র দাসকে ঘিরে এখন ভারতের উত্তেজনা। ভারতের আসামে 50টা জায়গায় আজকে বিক্ষোভ হয়েছে। শিলিগুড়িতে বিক্ষোভকারীরা বাংলাদেশের ভিসা সেন্টার ভাঙচুর করে তারাই বন্ধ করে দিচ্ছে, পরে বাংলাদেশ কর্তৃপক্ষ ঘোষণা করছে। দিল্লিতেও তাই। তার মানে পুরো বিষয়টা এখন আর আদি না, অন্যদিকে চলে গেছে। চিন্তা করেন, মানে দেশের উত্তেজনা, দেশের রাজনৈতিক মেরুকরণও ঘটলো, অন্যদিকে ভারতের দিক থেকে একটা প্রচন্ড একটা চাপ তৈরি হলো। আমাদের হাজার হাজার শিক্ষার্থী, তারপরে মেডিকেল চিকিৎসা প্রার্থী, তারপরে যারা ব্যবসা বাণিজ্যের জন্য দিল্লিতে আহ, সব ইউরোপের ভিসা কেন্দ্রগুলো আছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সেখানে ইন্টারভিউ দিতে হয়, সব কিন্তু অনিশ্চিত হয়ে গেল। ভারতের লোকদেরকে বাংলাদেশে না আসলেও চলবে, কিন্তু আমাদের তো যাইতে হয় কয়েকটা কারণে। একটা শিক্ষা, একটা হলো মেডিকেল, আর একটা হলো ব্যবসা বাণিজ্য, আর একটা হলো বিদেশ গমন। তো অনেকগুলো কারণে ভারতের উপর নির্ভরশীল। তো সেই জায়গাটা মানে তছনছ হয়ে গেল। হাদির মানে খুনিরা কোথায়, সেই প্রশ্ন হচ্ছে। বড় কথা হলো যে বাংলাদেশের ভিতরে যে দানবীয় তাণ্ডব হয়ে গেল, এখন ওই তাণ্ডব নিয়ে রাজনৈতিক মেরুকরণ, বিভক্তি, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে। দুঃখজনক যে হাদির মৃত্যুকে ঘিরে যেই ধরনের একটা মানে চাপের মুখে পড়ছিল সরকার, সরকারের মনে হচ্ছে যেন এখন ওই চাপটা মানে কমে গিয়ে তারা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এইসবের দিকে চলে গেছে। গানম্যান দিয়ে রাজনীতিকদের খুশি করতেছে। কত গানম্যান দিবে, কত মানে অস্ত্র দেবে, আর কত মানে লোক আছে, আমি তো বুঝতে পারতেছি না। এবং এটা তো আচ্ছা, আরেকটা এই যে পরিস্থিতি তৈরি প্রার্থীদেরকে করছে। গানম্যান দেওয়াটা, প্রার্থীরা চাইলে গানম্যান পাবে, প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স পাবে, তো এরকম তো আমার কখনো মনে নাই যে আমি কখনো দেখেছি এই ধরনের ঘটনা। তো এটা যে হবে, এটা যদি হয়, তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না আরো খারাপ হবে? আরো খারাপ হবে, কারণ 2 থেকে 3 হাজার প্রার্থী হবে মিনিমাম, প্রত্যেকেই মানে চাপ দিয়ে গানম্যান নেবে, এবং ওই গানম্যান সহ অস্ত্র, এইটা জনগণের জন্য একটা হুমকি হবে। কারণ এই অস্ত্রগুলি শুধু নিজের নিরাপত্তা না, অন্যের নিরাপত্তা বিঘ্নিত হবার জন্য ব্যবহৃত হবে, সেটা বাণিজ্যিক কারণে। এবং এটা হচ্ছে আর এক ধরনের মাস্তান
এবং দানব তৈরির একটা মানে সিস্টেমের মধ্যে ঢুকাই দিল। এতে সরকার মনে করতেছে সে বেঁচে গেল, তোরা গানম্যান আর অস্ত্র নিয়ে ব্যস্ত থাক, এবং এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। আপনাকে বলে রাখলাম, দেখেন এই গানম্যান দ্বারা মানে কত ব্যবসায়ী হুমকির মুখে পড়ে, কত সাধারণ মানুষ জিম্মি হয়, আপনি এটা মজাটা বুঝতে পারবেন কয়দিন পরে। না, আপনি একটা জিনিস ইমাজিন করেন, জাস্ট আমি আমি ভাবছিলাম, আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম যে একজন প্রার্থী, তার হাতে একটা অস্ত্র আছে, সে আরেক হাতে লিফলেট নিয়ে যাচ্ছে গ্রামের এক ভদ্র মহিলা কাছে, গ্রামের এক নিতান্ত গরিব এক মানুষের কাছে যাচ্ছে, ভাই ভোটটা দিও। সে তো অস্ত্র দেখে ভিমড়ি খাবে যে এটা কি হ্যাঁ, রে ভাই, যে এটা তো অস্ত্রের সে মুখে তো আমাকে জীবনে ভোট অস্ত্র দিতে দেখেই বাধ্য নাই। করা হচ্ছে। রাইট। এটা দিলে কি দৃশ্য এখন হবে? দেখেন, যারা সাধারণভাবে রাজনীতি করত, ধরেন নুরুল হক নূর, জুনায়েদ সাকি বা এই এরা সাধারণের সাথে মিশে যারা রাজনীতি করছে, না এনসিপি দেখলাম 7-8 জন দিছে। এখন এদের পাশে যখন গানম্যান দেখবে, পাবলিক তো আর ওই যারাকে দেখবে না, নাহিদকে দেখবে না, তখন দেখবে যে বাবা পাশে অস্ত্র, এটা কত বড়, এটা ছোট অস্ত্র দিল নাকি বড় অস্ত্র দিল, এটা কি আমারে কি মানে কাছ থেকে মারলে নাকি দূর থেকে মারতে পারবে, ওই মানুষের মাথায় আসবে ওইটা। আপনি বুঝেন না, একটা গানম্যান থাকলে তো তখন মানুষ একটু ইয়ে হয়ে যায়, শিক্ষি হয়ে যায়, ওই বাপরে বাপ, তাহলে আমাকে স্বাভাবিক একটু স্বাভাবিক। সাবধানে কথা বলতে হবে, আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে ক্ষিপ্ত হয়ে আমার না গুলি করে দেয়। তা আপনি অস্ত্রটা আরো ছড়াই দিচ্ছেন, এটা তো এটা মানে তার মানে ওই প্রধান উপদেষ্টা যে বলেছেন যে উনি একটা সন্তুষ্ট করে অসাধারণ। ফেলতেছেন আপনি ভোটের উৎসবের বদলে, ভোটটাকে হ্যাঁ, একটা সশস্ত্র উৎসবের মধ্যে মানে বানায় ফেলতেছেন। এটা মনে হচ্ছে যেন গাজা দেন, গাজায় দেখবেন যে কাঁধে নিয়ে ওই গাজার সৈনিকরা ঘুরে বেড়াচ্ছে, হামাসের এরা ওই মাঠে ঘাটে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এখন ওই রকম ঘুরে বেড়াবে। মনে করেন এই নির্বাচন উপলক্ষে 2-3 হাজার দেন, অসুবিধা নেই, চলুক। তাহলে এই প্রধান উপদেষ্টা যে খুব বড় মুখ করে বলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন, সেটা নিয়ে আপনি এখন কতটুকু আশাবাদী? ইতিহাসের শ্রেষ্ঠ সশস্ত্র নির্বাচন উপহার দেবেন, এছাড়া আর কি বলবো। আচ্ছা, এই নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমি দুটো জিনিস লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে। একটা হলো বিএনপি যেন মানে এই যে বলে না যে গাছে কাঁঠাল গোফের তেল, এরকম তেল দেওয়ার একটা প্রক্রিয়া দেখছে ওদের এনাদের মধ্যে, অনেকে কর্মীদের মধ্যে, যে তারা নির্বাচিত হয়েই গেছে অমুক তমুক। আর আমি পাশাপাশি জামাতে ইসলামকেও কিন্তু অনেক অতি আত্মবিশ্বাসী বলে আমার কাছে মনে হচ্ছে। আমি যাদের সঙ্গে দুইজনের সঙ্গে কথা বলেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, তারা খালি বারবার ওই কথাটাই বলছে, মনে হচ্ছে তারা জিতবে, কিন্তু ইলেকশনটা দিয়ে দেখুন। মানে তাদের মধ্যে যেন ওই 91-এর কাহিনী আপনি নিশ্চয়ই মনে আছে, যেটা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় চলেই গেছে, কে কোন মন্ত্রিত্ব নিবে সে আলোচনা হয়ে যাচ্ছে, দেখা গেল শেষ মুহূর্তে বিএনপি জিতে গেল। কারণ জামাত কি ওই ধরনের কিছু একটা ঘটনার কথা ভাবছে? আপনি কি মনে করেন জামাতের এই ভাবনার মধ্যে কিছু মাত্র বাস্তবতা আছে? বাস্তবতা তো একটাই, ধরেন জামাতের তো এরকম সেকেন্ড পজিশনে এসে ফাইট করবে এরকম তো কোনোদিন ছিল না। জামাত ছিল বিএনপির শক্তি বৃদ্ধি করে আওয়ামী লীগকে কোণঠাসা করে যতটা বিএনপির কাছ থেকে সুবিধাটা নেওয়া যায়, এই অবস্থা ছিল। যেমন অনেকটা জাতীয় পার্টির যেই এটা ছিল, জামাতের অবস্থাটা সেরকম ছিল। সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা এখন প্রধান রাজনৈতিক শক্তি হয়ে গেছে। শক্তি হওয়ার পর আপনি দেখেন তাদের এই ছোট ছোট ডাকসু রাকসু এগুলি দিয়ে যেভাবে তারা ব্যবহার করতেছে, যে ধরনের আস্ফালন হইতেছে। আপনার শিক্ষা ক্ষেত্রে এখন নেই, এখন হচ্ছে প্রথম আলোর সায়না, তারপরে ওই মির্জা আব্বাসের এগেনস্টে সাদিক কায়েম দাঁড়াবে, এখন ওই দিকে তাদের নজরটা চলে আসছে। তার মানে তারা ক্ষমতা একটা স্বাদ অনুভব করতেছে, মনে করতেছে যে বিএনপি তো অগোছালো দল, যেহেতু তারেক রহমান নাই, স্থানীয় নেতৃত্ব নানাভাবে বিভক্ত, বেগম খালেদা জিয়া অসুস্থ, এই সুযোগে তারা এমন কিছু কর্মকাণ্ড মধ্যে যুক্ত হয়ে গেছে, এই লাগাতার মব এবং লাস্ট হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা একটা শক্তি দেখালো, যেই শক্তিতে তারা বোঝাচ্ছে যে একটা হাদির ইনসাফ রাষ্ট্র কায়েম করা, সেটার জন্য তো হাদি নাই, এখন আমরা আছি। হ্যাঁ, হুম, হাদির বদলে হুম, আমরা মানে
সেই কাজটা করব, এই একটা ক্যাশ করার তাদের আমি আমার কাছে জানাজা দেখেন, আপনি বলেন যে বৃহত্তম জানাজা, জিয়াউর রহমানের জানাজার কথা চিন্তা করেন, তখন মানুষ শোকে মুহ্যমান, আবেগ সেই ভরা একটা সমাবেশ ছিল। আর এখানে মনে হচ্ছে যেন একটা সমাবেশে আসতেছে মিছিল করতে করতে। এই জানাজাটা হওয়া মাত্রই বোধহয় কোন রকমের জানাজাটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্যটা হলো বিশাল গ্যাদারিং হয়েছে, এই গ্যাদারিং দিয়ে ক্ষমতা দখল করে ফেলবে। তার জন্য একটা গ্রুপ দৌড়ে চলে গেল হচ্ছে পার্লামেন্টে। বুঝতে পারছেন যে আজকেই পার্লামেন্টের অধিবেশন ডেকে নিয়ে একটা সরকার গঠন করে দেবে, এইরকম একটা ভাবসাব। কারণ এই শক্তিটা গত 1 বছর ইউনূস সরকারের দুর্বলতা অথবা আশ্রয় প্রশ্রয় এরা পুষ্ট হয়েছে। আর আওয়ামী ফেসিবাদী বলে আলটিমেটলি বিএনপি কে কোণঠাসা করছে। কারণ তারা বিএনপি যেহেতু একটা গণতন্ত্রে বিশ্বাস করে, যেহেতু তারা বলবে না, এখন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় আধিপত্যবাদের হচ্ছে আস্তানা, সেটা কে বলতেছে? জামাত বলতেছে, উগ্রপন্থীরা বলতেছে, বিএনপি এটা বলতেছে না। বিএনপি যখন বলতেছে না তখন বলে দিচ্ছে ওই যে দেখো না, ওই যে বিএনপি হচ্ছে ওই ভারতীয় আধিপত্যবাদের হচ্ছে সহযোগী, লেজুর তারা। তার মানে কিভাবে বিএনপি মতন দলকে, একটা গণতান্ত্রিক দলকে তারাও একটা বেকায়দায় ফেলে একটা উগ্রপন্থা দিয়ে তারা সংগঠিত করতেছে রাজনীতি। এবং এটা করতে করতে কিন্তু 1 বছরে চর্চার মধ্যে দিয়ে তারা অনেক দূর আগে গেছে। বিএনপির সবচেয়ে ভুলটা হয়েছে তারা ডে ওয়ান থেকে ভুল করছে। যখনই মানে পট পরিবর্তন হয়েছে, প্রথম আলোচনা সরকার গঠন এবং নির্বাচনের তারিখ ঘোষণা, একসাথে এটা হওয়া দরকার ছিল। কিন্তু দেখেন সামরিক শাসকরাও ক্ষমতা দখল করে তারা বোঝে যে এই ক্ষমতা তো আমার মানে খুব বেশি জুৎসই হবে না, নির্বাচনের তারিখ দেয় যে 3 মাস সবসময় বলে আমরা দ্রুত নির্বাচন দিব, 3 দ্রুত মাসের মধ্যে নির্বাচনের কথা নির্বাচন বলে। দিব, হ্যাঁ বলে। আর ইউনূস সাহেবকে দিয়ে এই দ্রুত নির্বাচনের কথাটাই পর্যন্ত আদায় করতে পারলো না। বড় ধরনের রাজনৈতিক একটা ফাঁদের মধ্যে পড়ে গেল। পরে যখন নাকি তারা বুঝলো, তখন এরা আবার সম্মিলিত হয়ে বললো ও আচ্ছা নির্বাচন চায় তো আসলে ক্ষমতায় আসার জন্য। এরা ক্ষমতা লোভী, এরা বিচার চায় না, এরা সংস্কার চায় না। চিন্তা করেন 15 বছর ধরে বিএনপির যে পরিমাণ নেতা কর্মী আহত হইলো, নিহত হইলো, ওই বিচার করতেই তো বিএনপির 15-20 বছর লাগবে। আপনি জুলাই অভ্যুত্থানটা বাদ দেন, তাদের নিজেদের কর্মীরা যে পরিমাণ হতাহত হয়েছে 15 বছর, ওই বিচারটা স্টার্ট করলে একটু শেষ হবে কবে? অথচ তারা নাকি বিচার চায় না, এইভাবে চিহ্নিত করলো। আর বিএনপির মধ্যেও কেন জানি একটা শক্তিশালী ভয়েসটা তারা রিচ করতে পারলো না, এটা অদ্ভুত ব্যাপার। আমরা পুরো আমরা মনে করছো, হজম আমি করে তারা বলে নিজেও গেল আচ্ছা বলতাম ঠিক আছে ডিসেম্বরে দিয়ে, আবার ডিসেম্বরও আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে দিয়ে। এই সুযোগটা নিয়ে নিল উগ্রপন্থীরা, মাঠ দখল করে ফেলল। যে আমরা এখানে কিন্তু বিএনপি রাজনীতির আমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব অথবা একটা হতবিহ্বল ভাব ছিল। তারা বুঝতে পারছে ওরা কি রেখে কি করবে। এবং আমি নিজে বহুবার বলেছি এবং দেখেছি, নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন, তাদের যে শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যে কিন্তু এক ধরনের রাজনৈতিক, আমি মনে করি যে এক ধরনের ম্যাচুরিটি আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই ম্যাচুরিটির ছিটে ফোটা তার প্রভাব আপনাকে মানে দেশে থাকা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি একটা এই কথাটা বললাম এই কারণে যে আমার কাছে মাঝখানে ওনারা তারেক রহমানের ফেরা উপলক্ষে সাংবাদিক এবং বিভিন্ন সম্পাদক সাংবাদিক সঙ্গে একটা মত বিনিময় করেছিলেন। এর মধ্যে সেখানে আমি গিয়েছিলাম ফিজিক্যালি। আমার কাছে যেন মনে হলো যে এদের মধ্যে অনেকেই সেই আগের ধারা অনুযায়ী তেলের বোতল নিয়ে প্রস্তুত হচ্ছে এবং সবাই বলা বলি চেষ্টা করছেন যে না বিএনপি নিশ্চয়ই আমাদেরকে কথা বলার সুযোগ দেবে, মানে ওই একই স্টাইলে চলছে। মানে তারা ডেকেছে এবং এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ সে বলেই ফেললেন যে আমরা তো আপনাদেরকে আহ্বান করেছি সমালোচনার জন্য, আপনারা আমাদের সমালোচনা করেন, আমাদের ভুলগুলি ধরাই দেন, কিন্তু সবাই স্তুতি করে দেখলাম, অনেক সিনিয়র সিনিয়র সাংবাদিকদেরকে এটাই দেখলাম। তো আমার প্রশ্ন হলো যে একটা মানুষ কিন্তু একভাবে থাকে, কিন্তু এই যে স্থাপক যারা, চাটুকার যারা, তারাই কিন্তু ওই লোকটাকে মহামানব বানিয়ে দেয়, তাকে স্বৈরাচারী বানিয়ে দেয়। তো আপনি কি সে ধরনের কোনো আশঙ্কা দেখছেন কিনা বিএনপি, যদি বিএনপি ক্ষমতায় আসে হাইপোথেটিক্যালি?
এখন অবস্থাটা হলো, দেখেন সংকটটা কি, সংকটটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবর্তন এবং গণতন্ত্র সবচেয়ে এখন মারাত্মক হুমকির মধ্যে পড়ছে। কারণ মৌলবাদী শক্তি, উগ্রপন্থার যে উদ্ভবটা ঘটছে, কথায় কথায় যেভাবে নেমে যাচ্ছে, সেভাবে কথায় কথায় গণতান্ত্রিক শক্তি মাঠে নাই। বিএনপির দরকার গণতান্ত্রিক সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা, কিন্তু আমার মনে হয় বিএনপি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা করছে। কিন্তু ওই নির্বাচন নির্বাচন করতে করতে তারা মাঠটা পুরো কিন্তু খালি করে ফেলছে। এই জায়গাটা একটা মানে বড় ধরনের একটা ধাক্কা খাইছে। জামাত দেখেন, তারা জানে যে এই মানে কি বলে গণভোট হবে না, অথবা ওই দ্বিকক্ষের পার্লামেন্ট হবে না, কিন্তু খামাখায় কয়েকটা ইস্যু তৈরি করে তারা কিন্তু দ্রুত করলো কি, মানে যত ইসলামিক দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করলো। তার বিপরীতে বিএনপি কি করতে পারলো? বিএনপির মধ্যে কিন্তু সেই রাজনৈতিক চেতনাটা নাই। যে বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চ আছে, আরো বাম রাজনৈতিক দলগুলো আছে, যারা তারা ক্ষমতা আসতে পারবে না, কিন্তু তারা বলতেছে দ্রুত নির্বাচন দরকার। সিপিবির বক্তব্য দেখেন, বাসদের বক্তব্য দেখেন, তারা ডে ওয়ান থেকে বলতেছে যে দ্রুত নির্বাচন দরকার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরা দরকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না ফিরলে যেটা হবে, এই এনার্কি মানে বাড়তে থাকবে, নৈরাজ্য বাড়বে, জনগণের নিরাপত্তাহীনতা তৈরি হবে, এবং এই সুযোগটা নেবে হচ্ছে উগ্রপন্থী মৌলবাদীরা। ঘটনাটা কিন্তু এখন সেই দিকেই চলে গেছে। বিএনপির এই রাজনৈতিক ম্যাচুরিটিটা মানে খুবই অভাব, যে তারা গণতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলো না, করেনি এখনো পর্যন্ত। যে সমঝোতা সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক, কিন্তু রাজনৈতিক কেন্দ্রিক না। রাজনীতি যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার নির্বাচন থাকবে না। নির্বাচন দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ হয় না, নির্বাচন নিয়ন্ত্রিত হয় রাজনীতি দ্বারা। সেই রাজনীতির মাঠে বিএনপি কিন্তু মানে মানে বিচরণ করতেছে না। এটি আমার কাছে শঙ্কা হচ্ছে যে আহ মানে বিএনপি শেষ পর্যন্ত রাজনীতির মাঠ যেহেতু ছেড়ে দিচ্ছে, পরে তার ধাক্কায় নির্বাচনী মাঠটা এলোমেলো হয়ে যায়। আমি ওই সংখ্যাটা দেখছি। জি, আমি আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি, আলোচনা লম্বাই হলো। শেষ প্রশ্নটা হলো যে এই যে বিএনপি নিয়ে আলোচনা হলো, জামাত নিয়ে আলোচনা হলো, আমার মানে জানতে খুব ইচ্ছে, জাতীয় পার্টিও সম্ভবত নির্বাচনে আসছে, কারণ তাদেরকে নিয়ে এখন আর কেউ অতটা মাতামাতি করছে না। তো ধারণা করি তারা নির্বাচনে আসবে, এনসিপিও নির্বাচনে আসবে। তো এনসিপি এবং জাতীয় পার্টির রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার মূল্যায়ন। এইটা ধরেন খুব সাময়িক আসলে। এই নির্বাচন আসতে আসতে এইগুলি হয়ে যাবে, এবং এইগুলি একটা একটা স্রোত ধারায় চলে আসবে। মানে এখন ধরেন আপনি বিকশিত হইতে চান কিভাবে? গণতান্ত্রিক শক্তি হিসেবে যদি বিকশিত হতে চান, তাহলে গণতান্ত্রিক শক্তির মধ্যে থাকতে হবে। আপনি বিচ্ছিন্ন থাকবেন, আপনি উধাও হয়ে যাবেন। তো এখন আমার যেটা ধারণা, যে আলটিমেটলি জাতীয় পার্টি হয়তো কোনো না কোনো একটা ধারার সাথে যুক্ত হবে, কিন্তু সেই ধারাটাই যাতে যুক্ত না হইতে পারে, সেই কারণে খুব প্রবল ভাবে বলা হচ্ছে যে এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর। তার মানে ওই শক্তিগুলোকে নিঃশেষ করতে চায় কোন কোন শক্তি। তো এর মধ্যে আমি দেখলাম একটা রূপান্তর দেখতেছি এনসিপির মধ্যে। তারা বুঝতে পারতেছে যে তাদেরকে যেভাবে ভারত বিরোধী এবং মানে ট্যাগ দিয়ে যেভাবে ঠেলে দেওয়া হচ্ছে, মানে মৌলবাদী ধর্মীয় রাজনীতির দিক থেকে, তারা সেটা ঘুরে দাঁড়াচ্ছে। তা আমার ধারণা যে ভবিষ্যতে আমার মনে হয় বৃহত্তর গণতান্ত্রিক শক্তির ঐক্য অনিবার্য। এবং এটাও হয়তো এক সময় দেখা যাবে, শেখ হাসিনার আওয়ামী লীগ না হলেও অন্য কোনো আওয়ামী লীগ এসে এই গণতান্ত্রিক শক্তির সাথে তারা মিশে যাবে, এবং সামগ্রিকভাবে তারা এই উগ্রপন্থার বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাব মুস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের দেশের বিভিন্ন, আজকে প্রধানত আলোচনাটা হলো বিভিন্ন রাজনৈতিক দলের চরিত্র এবং তাদের সম্ভাবনা নিয়ে। জনাব মুস্তফা ফিরোজের এই যে ব্যাখ্যা, এটা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আগামীতে আবার দেখা হবে, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।